তিনি এই পুলিশেরই একজন কর্মকর্তা, সাবেক কর্মকর্তা। আমি তার নামও বলছি না, যার মাধ্যমে কথা হয়েছে তার কথাও কিছু জানাতে পারছি না। আমি শুধু আপনাদেরকে তথ্যগুলো জানাই। প্রথম তথ্য হচ্ছে ওবায়দুল কাদের এখনো দেশে আছে। এই ওবায়দুল কাদের যে দেশে আছে এইটা তারা চাচ্ছে যে তাকে খুব দ্রুত বর্ডার পার করতে। সো আমাকে যেটা জানানো হয়েছে যে আমি যেন এই কথাটা বলি যে ওবায়দুল কাদের এখনো দেশে আছে, তাকে পাঠানোর জন্য যে প্রক্রিয়া চলছে সেটা যেন বন্ধ করা হয়। আকুল আবেদন জানাচ্ছি এই দেশের মানুষের, মানে আমার নিজের ব্যক্তিগত প্রয়োজনে আপনাদের কাছে কোনো কিছু চাই না। এই দেশটা বিশাল একটা রক্তের সাগর পাড়ি দিয়ে আজকের এই অবস্থায় এসেছে, বিশ্বাস করেন। ওবায়দুল কাদের 3 মাস দেশের ভিতরে থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করেনি এই সরকারের পুলিশ বাহিনী। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে ওবায়দুল কাদের 3 মাস কিভাবে বাংলাদেশে লুকিয়েছে আপনাদের কাছে জানতে চেয়েছে। আপনারা বলবেন যে আপনারা কি জানতেন না যে তিনি 3 মাস লুকিয়েছিলেন? উনি কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল? আমরা তো জানি না। আমরা যদি তার জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তারা ধরে ফেলতাম। সেই ওবায়দুল কাদের আরাম আয়েশে নাকি 3 মাস কাটিয়ে খুব সুন্দরভাবে ভারতে গিয়ে পৌঁছেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে আবারও সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের কথা মিলে গেল। সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথাই সত্য প্রমাণিত হলো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কিছুদিন আগে সাংবাদিক ইলিয়াস তার একটি ভিডিওর মধ্যে বলেছিলেন যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে, তাকে যদি পারেন তাকে গ্রেপ্তার করেন। কিন্তু তার কথা কেউই গুরুত্ব দেয়নি। অবশেষে আজকে সত্যতা পাওয়া গেল। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, 3 মাস পর প্রিয় দর্শক দেশে থাকার পরে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী দেশ ছেড়ে বর্ডার দিয়ে ভারতে চলে গেছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, খুবই দুঃখ লাগে যে এত গাফিলতি, এত ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকারের, মানে কারোর কথা তারা গুরুত্ব সহকারে নিচ্ছেই না। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কি বলেছিল ওবায়দুল কাদেরকে নিয়ে আমরা সেটা শুনবো এবং একই সাথে আজকের আমরা প্রতিবেদনটা দেখব এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি বললেন ওবায়দুল কাদেরের এই পালিয়ে যাওয়া নিয়ে। তারা কি জানতেন আগে থেকে, নাকি এই সরকারের ভিতরের লোকই ওবায়দুল কাদেরকে দেশ ছাড়তে সহযোগিতা করেছে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা দেখে আসি প্রতিবেদনগুলো, তারপরে কথা বলে আশা করি সঙ্গে থাকবেন। তিনি এই পুলিশেরই একজন কর্মকর্তা, সাবেক কর্মকর্তা। আমি তার নামও বলছি না, যার মাধ্যমে কথা হয়েছে তার কথাও কিছু জানাতে পারছি না। আমি শুধু আপনাদেরকে তথ্যগুলো জানাই। প্রথম তথ্য হচ্ছে ওবায়দুল কাদের এখনো দেশে আছে। এই ওবায়দুল কাদের যে দেশে আছে এইটা তারা চাচ্ছে যে তাকে খুব দ্রুত বর্ডার পার করতে। সো আমাকে যেটা জানানো হয়েছে যে আমি যেন এই কথাটা বলি যে ওবায়দুল কাদের এখনো দেশে আছে, তাকে পাঠানোর জন্য যে প্রক্রিয়া চলছে সেটা যেন বন্ধ করা হয়। সো আপনারা যারা করছেন, যারা এই প্রক্রিয়াটার সাথে জড়িত, তাকে বের করে দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছেন, আপনাদেরকে বলবো আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন। দেখা গেল এটা নিয়ে যদি এরকম কোনো শক্ত অবস্থানে সরকার যায় যে কাকে কারা বের করে দিয়েছে, সেই যদি হয়, তদন্ত যদি হয়, এর সাথে আপনি নিজেও ফেসে যাবেন। অতএব আপনাদের কাছে অনুরোধ, এই ভুল কাজটা করবেন না। কারণ তাদের সবাইকে আপনি সেফ এক্সিট দিচ্ছেন, এক্সিট নিয়ে তো তারা চুপচাপ বসে থাকছে না। তারা ওই পারে গিয়ে ঠিকই সরকার পতনের জন্য আবার করে আওয়ামী লীগ কিভাবে এই দেশে আসবে, ফিরে আসবে, সেটা নিয়ে প্রতিদিন তারা হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। উচিত তাদের ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার। আমি আজকে আমার কাছে যে তথ্য ছিল সেটা জানালাম, কি করণীয় সেটা আপনাদের ব্যাপার। আকুল আবেদন জানাচ্ছি এই দেশের মানুষের, মানে আমার নিজের ব্যক্তিগত প্রয়োজনে আপনাদের কাছে কোনো কিছু চাই না। এই দেশটা বিশাল একটা রক্তের সাগর পাড়ি দিয়ে আজকের এই অবস্থায় এসেছে, বিশ্বাস করেন। 5 তারিখ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা বলেছিল তাদের নাকি 10 লাখ মানুষ মারা যাবে। এর আগে থেকে তারা ঘোষণা দিচ্ছিল, কিন্তু 10 লাখ মানুষ কেন মারা যায় নাই? আমি মনে করি আমার মানে নিজে অনুসন্ধানে যেটা বের হয়েছে যে বাংলাদেশের মানুষ একটা ট্রমাতে ছিল। 15 বছরের একটা বিশাল দৈত্যকে এইভাবে সরানো যাবে এটা কেউ কল্পনা করে নাই। ওই ঘোর কাটতে কাটতে সময়টা চলে গেছে, যেই কারণে আওয়ামী লীগের লোকজনদেরকে ওই 10 লাখ যে নাই করার কথা ছিল ওইটা হয় নাই, কিন্তু হওয়া দরকার ছিল। এই কারণে ওরা এখন আবার উৎপাত শুরু করতে পেরেছে, ওইটা হয় নাই দেখেই। ওরা কিন্তু করবে এরপরে, ভবিষ্যতে যদি এই দেশে কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয়, ওরা ঠিকই ওদের কাজটা করবে। প্রথম আলো ডেইলি স্টার, খুব তীক্ষ্ণ নজর রাখতে হবে বাংলাদেশের মানুষ আপনাদেরকে। এরা হচ্ছে গিয়ে রিয়েল বাংলাদেশের রয়ের হেডকোয়ার্টার। এই হেডকোয়ার্টারে বসে সব ধরনের পরিকল্পনা সাজায়।
এদেরকে যদি বিচার না করেন তাহলে এদের সংখ্যা বাড়বে, এদের সংখ্যা বাড়বে আস্তে আস্তে। এই যে এরকম 16 ডিসেম্বর থেকে 26 মার্চ যে পরিকল্পনা নিয়েছে, এরকম পরিকল্পনা সামনে আরো নিতে থাকবে। এদিকে সেনাবাহিনীর একটা অংশ এখনো জেনারেলদের একটা সংখ্যা তো শেখ হাসিনাকে প্রচন্ডভাবে সমর্থন দেয়। তো এই সমর্থন দিয়ে তারা চেষ্টা করবে সবসময়। বাট এখন মনে করেন যে বিএনপি আর জামাত খুব শান্তিতে আছে, তারা মনে করছে যে এরা নাই। দেখেন 5 তারিখে কেন শেখ হাসিনা পালিয়ে গেল? 5 তারিখে মানে সরাসরি বলি কথাটা, 5 তারিখে পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আপনার পশ্চিমারা ছিল। আচ্ছা, কালকে মনে করেন আমেরিকা নাই, আমেরিকা ভারতকে কন্ট্রোল করতে পারলো না, ভারতকে ম্যানেজ না করে তো শেখ হাসিনাকে এখানে করা সম্ভব হয়নি, তাই না? তো ভারত যে এটাতে রাজি হইলো, তারা যে যুদ্ধে জড়াইলো না, বা শেখ হাসিনা যেটা চেয়েছিল সেটাতে আসলো না, কেন আসলো না? না আসার কারণ হচ্ছে পশ্চিমারা আমাদের পক্ষে ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোককে পাওয়া গিয়েছিল। যদি সেটা না হইতো তাহলে এতদিনে অনেক কিছু ঘটতে পারতো। এবার চিন্তা করেন, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 বছর পরে নাই, 25-এ একটা নির্বাচন হলো, ইউনূস নাই, বিএনপি ক্ষমতায় আসলো। আপনার ক্ষমতা আছে এই জেনারেলদেরকে আটকানো? আপনার ক্ষমতা আছে এখন যারা এই প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে এই যে যেটা এখানে পান্নাদের মতো বিভিন্ন জায়গায় যাদেরকে রেখে দিয়েছে, দুর্নীতি দমন কমিশন, একদম মহাপরিচালক থেকে শুরু করে সব কটা আওয়ামী লীগের, এক একটা মামলা, বড় বড় আওয়ামী লীগের যে মামলা আছে সেই মামলাগুলোকে তারা ডিল করছে, সেগুলো ম্যানেজ করে তাদেরকে বাঁচায় দিচ্ছে। এই যে ত্রুটিযুক্ত তদন্ত প্রতিবেদন এগুলো যে দাখিল করা হচ্ছে, এটার জন্য তারা তো বেঁচে যাবে। সো এই আওয়ামী লীগকে দিয়ে তো আপনি আওয়ামী লীগের বিচার করতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে জানতে চেয়েছে যে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে ওবায়দুল কাদের 3 মাস কিভাবে বাংলাদেশে লুকিয়েছিল, আপনাদের কাছে জানতে চেয়েছে। আপনারা বলবেন যে আপনারা কি জানতেন না যে তিনি 3 মাস লুকিয়েছিল? উনি কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল? আমরা তো জানি না। আমরা যদি তার জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তারা ধরে ফেলতাম। এখন পরিস্থিতিটা কি, আপনি কি রিপোর্ট পেয়েছেন এবং আপনার অবজারভেশনটা কি, যে সবকিছু ঠিকঠাক মতো চলছে কিনা, অথবা ঘাটতি আছে, মনোবলের ঝামেলা যেটা ছিল সেই সমস্যাগুলো সমাধান হয়েছে কিনা? আর যারা বিভিন্ন জায়গায় এখনো জয়েন করেনি এবং পালিয়ে আছেন, তাদের বিচারের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে? যারা পালিয়ে আছে আমি তাদের আগে আপনাদের বলছি যে তারা আমাদের খানায় এখন ক্রিমিনাল, তাদের যেই কোনোভাবে পাওয়া হলে তাদের ধরা হবে। আপনারা যদি তারে খবর দিতে পারেন আমরা তাদের ধরে ফেলবো। ডিআইজি সাহেব এখানে আছে, র্যাবের দিদি আছে, অন্যান্যরা আছে, কমিশনার সাহেব আছে, তাদের ক্ষেত্রে এটা হলো আমাদের একটা ডিসিশন। আরেকটা প্রশ্ন কি করেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখন কেমন? আর পুলিশের মনোবলের কথা বলতেছিলেন আপনি। আরেকটা জিনিসের আগের যে মনোবল ছিল এখন কি মনোবল চেঞ্জ হয়েছে না? আপনার কাছে কি মনে হয়? অনেক চেঞ্জ হয়েছে, তাদের মনোবল কিন্তু আগের থেকে অনেক বাড়ছে, এবং এটা আস্তে আস্তে বাড়বে। একটা ঘটনা ঘটার পরে এটা তো আমাদের কাছে এমন কোনো কিছু নাই যে 2 দিনে আমি এটা চেঞ্জ করে ফেলবো, এটা তো সময় লাগবে। একটা ধরেন যে একটা ঝড় হয়ে গেলে এই ঝড়ের থেকে ঘর বাড়ি রিপেয়ার করতে সময় নেয় না, তা আমাদের তো কিছু আপনারা সময় দিতে হবে। মানে এখন আপনারা যতটুকু সময় ভাবতেছেন, কিন্তু আমাদের কাছে সময়টা মনে হয় সময়টা কম, এই জন্য আমরা একটু বেশি সময় লাগতেছে। কিন্তু আপনারা আবার অনেক সময় অযোগ্য হয়ে যাচ্ছেন যে না এই তাড়াতাড়ি এই হচ্ছে না, কিন্তু উন্নতি তো হচ্ছে। বলবেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে জানতে চেয়েছে যে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে ওবায়দুল কাদের 3 মাস কিভাবে বাংলাদেশে লুকিয়েছিল, আপনাদের কাছে জানতে চেয়েছে। আপনারা বলবেন যে আপনারা কি জানতেন না যে তিনি 3 মাস উনি কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল? আমরা তো জানি না। আমরা যদি তার জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তারা ধরে ফেলতাম। আপনারা বলেন যে আপনারা একটা খবর দিচ্ছেন ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা তারা ধরি নাই, বলেন এরকম একটা এক্সাম্পল দেন যে ওই জায়গায়। আর আপনার থেকে তো অন্যের আর বেশি খবর রাখে না, আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন। আপনারা যেভাবে রিপোর্টটা দিচ্ছেন আমরা কি কোনো ইসে ছাড় দিচ্ছি? বলেন। এখন ছিলেন এটা সরকার জানতো না? যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত, যদি তার লোকেশন জানা যেত। আমি রিলেটেড একটু প্রশ্ন করতে চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমি যেহেতু আন্তর্জাতিক অন্যটা আমার রেফার করে, যেহেতু আমি ওনারটা জানি না এখন বলছি। 5 তারিখের পরে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কাজে যোগ দিয়েছিল, কিন্তু যখন মামলা হলো তখন তাদের অনেকেই আসলে এখান থেকে পলাতক হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দুর্বলতা আছে কিনা? কাজে যোগ দিছিল তারপরে পালিয়ে গেছে, এই সংবাদটা হচ্ছে আমার কাছে এরকম খুব একটা নাই যারা কাজে যোগ, বাট তারা কাজে যোগই দেয়নি, তারা বেশিরভাগ কাজে যোগই দেয়নি। যেমন ধরেন আপনি দেখেন এই আগে সরকারের যে প্রাইম মিনিস্টার ছিল, ওনার আত্মীয় স্বজনের 16 এমপি ছিল, উনি কিন্তু আগে সব কটারই ভাগাই দিছে, সব কটারই কিন্তু উনি আগে ভাগাই দিছে। মানে ওইরকম তো এই দিন ক্ষেত্রে হয়েছে, এরা আগেই চলে গেছে, এরা তো বুঝতে পারছে যে আমরা তো ধরা খেয়ে যাবো। স্যার, শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে ইন্টারপোলের সাথে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ইন্টারপোলে তো আমরা লিখছি, ইন্টারপোলের ক্ষেত্রে আমরা তাদের এই আইজি সাহেব থাকলে আরো আপনার ভালোভাবে বলতে পারতো, আমরা কিন্তু তাদের অলরেডি আবার রিমাইন্ডার দিয়েছি, যেহেতু এটা একটা পাবলিশ হতে হয়, যেটা এখনো পাবলিশ হয়নি, আমরা কিন্তু তাদের টাইম টু টাইম অবহিত করতেছি যে এটা তাড়াতাড়ি তোমরা পাবলিশ করো। ইন্টারপোলকে টাইম টু টাইম আপনারা অবহিত করতেছেন, যেটা আমরা তো অলরেডি পাঠিয়ে দিয়েছি। স্যার একটু বলবেন, আপনারা বারবার বলছেন এই যে গাইবানা মামলা, যারা আসলে জায়গায় ছিল না, স্পটে ছিল না, বিদেশে ছিল, আমি নিজে এখন কাজ করছি সেটা নিয়ে, অনেক
ডিসেম্বর থেকে তারা বিদেশে, তারা 5 আগস্টের মামলায় করেছে। আপনারা বলছেন যে কিছু হবে না, কিন্তু তারা তো ফেরারি, তারা দেশে আসতে পারছে না, যারা দেশে আছে তারা লুকিয়ে আছে। আপনারা কিভাবে আশ্বস্ত করবেন যে আপনারা সুস্থভাবে চলাফেরা করলে কিছু হবে না? এরা তো দিন শেষে ভুক্তভোগী। শোনো, আমরা আপনাদের মাধ্যমে আবার আজকেও আশ্বস্ত করতে চাই, যেটা আমরা এটা কিন্তু আপনাদের মিডিয়া দিয়েছি, একটা বিজ্ঞপ্তি আকারও আমরা কিন্তু এটা দিছি। প্রথমে এইভাবে আমার পিয়ারও আছে না এখানে, না বিজ্ঞপ্তি আকারও দিছি, এটা নিয়ে কিন্তু আজকে অনেকবার আলাপ হয়েছে। এখন এটা আপনারাও আশ্বস্ত করেন, আমরাও আশ্বস্ত করি যে যারা দোষী না তাদের কোনো কিছু হবে না। আপনি এরকম বলেন যে এরকম একটা নির্দোষী মানে তাকে আইনের আওতায় আমরা নিছি, আপনি দুই একটা এক্সাম্পল দেন যে অমুকে এটা করে নাই কিন্তু তার নেওয়া হয়েছে। এখন যদি তার আবার যাদের ভিতরে যদি অন্য সন্দেহ থাকে তো সে তো অন্য সন্দেহে ভুগতেছে। ওবায়দুল কাদের 3 মাস দেশের ভিতরে থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করেনি এই সরকারের পুলিশ বাহিনী। আজকে সবগুলো পত্রিকায় খবর বেরিয়েছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুনের মামলার আসামি, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এরপরেও তিনি 3 মাস বাংলাদেশের ভিতরে ছিলেন এবং পত্রিকাগুলো বলছে যে বাংলাদেশে তিনি নিরাপদে এবং নিরাপদ একটি জায়গায় আশ্রয়ে ছিলেন। এই যে নিরাপদ একটি জায়গায় তিনি আশ্রয়ে ছিলেন, সেই নিরাপদ জায়গাটি কোথায় কিংবা কার আশ্রয়ে ছিলেন এটি আমাদের জানতে হবে এবং দেশের মানুষকে জানাতে হবে। একবারই পরিষ্কার, ওবায়দুল কাদের শুধু নয়, আজকে আওয়ামী লীগের কয় % এই খুনি ভোট চোর ডাকাতদের গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। 1% আওয়ামী লীগের চোরদেরও গ্রেপ্তার করা হয় না এখন পর্যন্ত। আওয়ামী লীগের ডাকাতেরা, খুনিরা আমাদের চতুর্দিকে এখন ঘুরে বেড়াচ্ছে, তারা জনগণের বুকে গুলি চালাচ্ছে, জনগণের উপরে হামলা করছে, এলাকায় এলাকায়, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে এই আওয়ামী সন্ত্রাসী বাহিনী এখন জনগণকে হুমকি ধামকি পর্যন্ত দিচ্ছে। কেন দেওয়া সাহস পাচ্ছে? কারণ তারা এই 4 মাস পরে দেখতে পাচ্ছে ডানে তাকালে তাদের লোক, বামে তাকালে তাদের লোক, সামনে তাকালেও তাদের লোক, পিছনে তাকাই সেখানেও আওয়ামী লীগের লোক। ডানে বামে সামনে পিছনে সব জায়গায় যখন আওয়ামী লীগের লোক, তখন তারা তো দুঃসাহস দেখাবেই। তারা তো বিএনপির উপরে হামলা চালাবে, জামাতের উপরে হামলা চালাবে, গণ অধিকারের উপরে হামলা চালাবে, জনগণকে হুমকি দিবে, পিটিয়ে রক্তাক্ত করবে। আর সেটাই তারা করছে, অলরেডি করে যাচ্ছে। আর এর জন্য দায়ী এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার এই আওয়ামী খুনিদের গ্রেপ্তার করতে কেন জানি অনেকটাই নীরব, একবারই নীরবতা পালন করছে তারা। আওয়ামী লীগের নাম আসলেই এই সরকার হঠাৎ করে নীরব হয়ে যায়। ওবায়দুল কাদেরের মতো একজন বড় মাপের খুনি, আওয়ামী লীগের গডফাদার। হাসিনা 1 নম্বর আসামি, ওবায়দুল কাদের 2 নম্বর আসামি। হাসিনা পালিয়ে গেছে কিন্তু ওবায়দুল কাদের তো পালাই নাই, সেই দেশের ভিতরেই ছিল। কার বাসায় ছিল? বিএনপির কোন নেতার বাসায়, নাকি জামাতের কোন নেতার বাসায়, নাকি এই সরকারের প্রভাবশালী কোন নেতা মানে ওই উপদেষ্টার বাসায়? এটি আজকে তদন্ত করে বের করতে হবে এই সরকারকে। আমাদের যেটি ধারণা, বিভিন্ন সোর্স থেকে যে তথ্যগুলো আমরা পাচ্ছি, এই সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টার শেল্টারে ওবায়দুল কাদের আত্মগোপনে ছিলেন, নিরাপদ জায়গায় ছিলেন। সরকার জানতো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতো ওবায়দুল কাদের বাংলাদেশের ভিতরেই আছে, তারপরেও গ্রেপ্তার করা হয় নাই। চিন্তা করে দেখেন, তাহলে কি আমরা বলবো যে এই সরকারের উপরে কাদের আত্মা ভর করেছে? আমরা যতটুকু জেনেছি, ভারত থেকে এই সরকারকে চাপ দেওয়া হচ্ছে, প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যাতে আওয়ামী লীগের বড় বড় নেতাদের গ্রেপ্তার না করা হয়, তাদের উপরে যাতে নানাবিধ চাপ তৈরি না করা হয়, তাদেরকে যাতে ডিস্টার্ব না দেওয়া হয়। এই জন্য ভারত থেকে বারবার নাকি এই সরকারকে বলা হচ্ছে, এই সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বলা হচ্ছে। তাদের এই কথাগুলো ছেড়ে দেওয়ার মতো নয়, তাদের এই কথাগুলো অমূলক নয়, অনেকটাই আমরা কিন্তু সত্য হিসাবে দেখতে পাচ্ছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন না, অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগের বিচার হোক এটা চায় না। কেন চায় না? তার কোনো সদুত্তর তারা দিতে পারে না। প্রশ্ন করলে তারা উত্তর দেয় না, কিন্তু বলে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে, তারা আওয়ামী লীগের বিচার চায় না এই মুহূর্তে, আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দিতে চাই। এরকম নানান আলোচনা আমাদের বাজারে রয়েছে। তো যাক বন্ধুগণ, আজকে মূলত আমাদের যে বিষয়টি আলোচনার মুখ্য বিষয়, সেটি হচ্ছে এই ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার না করে তাদেরকে বরঞ্চ যে সুযোগ দেওয়া হচ্ছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এটি দেশ জাতি তথা বাংলাদেশের জন্য বড় ধরনের একটি হুমকি, একবারই বড় ধরনের একটি হুমকি। যে কোনো সময় এরা আমাদের জন্য বড় ধরনের বুমেরাং হয়ে দাঁড়াবে, লিখে রাখতে পারেন। আজকে বিডিআর এর যে হত্যাকাণ্ড,
এই হত্যাকাণ্ডের তদন্ত হচ্ছে না, সরকার তদন্ত কমিশন করতে চাচ্ছে না, বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে তারা অনেকটাই নমনীয়। কোন এক অজানা রহস্যময় কারণে এই বিডিআর হত্যাকাণ্ডের, এই নারকীয় হত্যাকাণ্ডের তদন্ত এই সরকার কেন জানি করতে চায় না। কি সেই কারণ আমরা এখনো জানি না। কিন্তু আমাদের কাছে যে আলামতগুলো আসছে, ভারত এই সরকারকে প্রচন্ডভাবে চাপ দিচ্ছে এই সরকার যাতে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন না করে। কারণ তদন্ত করতে গেলেই আসল রহস্য ভেদ হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে। আর এই যে বিডিআর হত্যাকাণ্ড, এটি যে ভারতের প্রত্যক্ষ মদদে এই নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল আমাদের পিলখানায়, আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল 2009 সালের 25শে ফেব্রুয়ারি, সেটা ফাঁস হয়ে যাবে। এই জন্যই মূলত ইন্ডিয়া চায় না। আর এই 13 বছর এই বিডিআর হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা। বারবার দেখবেন প্রথম সারির পত্রিকাগুলো পর্যন্ত লিখেছে বিডিআর বিদ্রোহ। চিন্তা করে দেখেন, প্রথম আলো, ডেইলি স্টার, তারা পর্যন্ত লিখেছে বিডিআর বিদ্রোহ। নাউজুবিল্লাহ, এটা কি বিদ্রোহ ছিল? এটা কোনোভাবেই বিদ্রোহ নয় ভাই, এটি হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা একবারে আর্টিফিশিয়াল মানে হত্যাকাণ্ড ছিল। এবং এই হত্যাকাণ্ড ঘটানোর প্ল্যান ভারত 2003 সালেই পাস করেছিলেন। 2003 সালে যখন আমাদের উত্তরাঞ্চলের ওই পাদুয়া নামক সীমান্তে আমাদের বিডিআর এর সাথে ভারতের বিএসএফ এর একটা রক্তক্ষয়ী লড়াই হয়, সেই লড়াইয়ে আমাদের সীমান্ত টাইগার, আমাদের বিডিআর এর জওয়ানরা প্রায় শতাধিক ভারতীয় সেই বিএসএফ কে একবারে সাইজ করে দেয়। এরপরেই ভারত রীতিমতো একবারে মানে জেগে বসে, সহ্য করতে পারে না। আমাদের বিডিআর প্রশিক্ষণ বলেন, আপনার দেশপ্রেম বলেন, সততা বলেন, সাহস বলেন, বীরত্ব বলেন, সব জায়গা ছিল নাম্বার 1 টপ। এই জন্যই আমরা বিডিআর কে বলতাম সীমান্তের টাইগার। তখন থেকে ভারত সিদ্ধান্ত নিল এই বিডিআর কে ধ্বংস করতে হবে, সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে হবে বাংলাদেশের। তখন বিএনপি ক্ষমতায়, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়াকে তারা এই ফর্মুলা বাস্তবায়নের জন্য চাপ দিলেন, খালেদা জিয়া না করে দিলেন যে এটা সম্ভব না। এই জন্য তখনকার পত্রিকাগুলোতে দেখবেন ভারতের পিঠে খালেদার চাবুক, এরকম শিরোনামে অসংখ্য পত্রিকা নিউজ করেছিল সেই খালেদার আমলে, সে চাবুক মেরেছিল। তখন ভারত দেখলো বিএনপিকে দিয়ে এটা হবে না, কি করতে হবে? আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগকে দিয়ে এটা বাস্তবায়ন করা সম্ভব, বিএনপিকে দিয়ে নয়। এরপরে 111 হলো। 111 কিভাবে হয়েছে এটা আপনারা সবাই জানেন। অনেকেই বলে এই 111 ভারতের ফসল। যাই হোক, সে বিষয়ে সবাই অবগত। 111 এর পরে 2008 সালের 30শে ডিসেম্বর নির্বাচন হলো, 29শে ডিসেম্বর, 30শে ডিসেম্বর। সেই নির্বাচনটিও ভারতীয় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হলো। আওয়ামী লীগ ক্ষমতায় বসান কবে? 2009 সালের জানুয়ারি মাসে। আর বিডিআর হত্যাকাণ্ড হলো ফেব্রুয়ারি 25 তারিখ। তার মানে মাত্র 1.5 মাসের মাথায়। ক্যান ইউ ইমাজিন? কল্পনা করতে পারেন যে একটা সরকার ক্ষমতায় বসার 1.5 মাসের মাথায় এরকম একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটানো সম্ভব উইদাউট প্ল্যান, পরিকল্পনা ছাড়া? এটা কোনোভাবেই সম্ভব নয় ভাই। এটা ভারতের পূর্ব পরিকল্পনা, সবকিছু রেডি ছিল, প্রস্তুত ছিল। শুধুমাত্র ইন্ডিয়া আওয়ামী লীগকে ক্ষমতার চেয়ারে বসিয়ে তাদের মিশন তারা সাকসেস করেছে। যাকি, এগুলো বলে তো লাভ নেই। আওয়ামী লীগ বিচার করবে না এটা আমরা জানতাম। এই 15 বছর হাজার হাজার বিডিআর এর সদস্য কারাগারে ঢুকে ঢুকে মরেছে, বিচার হয় নাই, হবে না। এখন আমাদের সরকার, এই সরকার কেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত করতে গড়িমসি করছে? কেন তারা কমিশন করতে চায় না? হয় এই প্রশ্নের উত্তর এই সরকারকে দিতে হবে। কোন ভারতবাজি চলবে না, বাটপারি চলবে না। আইনমন্ত্রী, আইন উপদেষ্টা বলে যে আগের মামলাগুলোর বিচার হোক। হোয়াট ইজ স্টুপিড? আগের কিসের মামলা? আগের মামলাগুলো কারা করেছে? সব মামলা হাসিনার আমলে হয়েছে। প্রত্যেকটা মামলাই 99% বানোয়াট মিথ্যা অভিযোগে আসামি বানানো হয়েছে আমাদের বিডিআর এর জওয়ানদের, সেনাবাহিনীর কর্মকর্তাদের। তার মানে কি এই আইন উপদেষ্টা চাচ্ছেন আমাদের এই বিডিআর এর নিরপরাধ জওয়ানরা ফেসে যাক, তারা শাস্তি পাক? তিনি কি এটাই চাচ্ছেন? বরং এই সরকারের উচিত ছিল ক্ষমতার চেয়ারে বসেই আগের সকল তদন্ত, সকল মামলা বাতিল করে নতুন করে বিডিআর এর তদন্ত কমিশন গঠন করা। জাতীয়ভাবে ন্যাশনাল কমিশন করতে হবে। সেখানে মানবাধিকার কর্মী থাকবে, আর্মি থেকে একজন থাকবে, সুপ্রিম কোর্টের আপিলিয়েট ডিভিশনের সাবেক বিচারপতি থাকতে হবে। এরকম একটি কম্বাইন ব্যক্তিদের নিয়ে কমিশন করতে হবে, জাতীয় কমিশন। যদু মধু কমিশন বানাই দিবেন,
এটা চলবে না, এটা মানবো না আমরা, এদেশের জনগণ মানবে না। একবারই পরিষ্কার কথা। ওই সময় কমিশনের অন্যতম সদস্য ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির। হাসিনা তার মতো করে রিপোর্ট দিতে বলেছিল, তিনি না করেছিলেন, তিনি রিপোর্ট ছুঁড়ে ফেলে দিয়েছেন। সেই ব্যক্তিটা এখনো আছে, তাকে কাজে লাগাতে পারেন না? ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির এখনো আছেন, তাকে কমিশনের প্রদান করেন, দেখেন সঠিক রিপোর্ট করতে 1 মাসও লাগবে না, তার কাছে সব ফাইল তার কাছে রয়েছে, তথ্য আছে। 1-1.5 মাসের মধ্যে সে একটা পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জাতির কাছে উন্মোচন করতে পারবে। এই ব্যক্তিগুলোকে সরকার দেখতে পায় না, কাজে লাগায় না, তারা দেখে শুধু ওই আওয়ামী দোসরদের, হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের। এই হচ্ছে এই সরকারের অবস্থা। ওবায়দুল কাদেরকে ডিভোর্স দিল শেখ হাসিনা। যে ওবায়দুল কাদেরকে বাঁচানোর জন্য ইন্ডিয়ার থেকে হার্টের সব থেকে বড় ডাক্তার যে তাকে ওরাই নিয়ে আসছিল এবং বাংলাদেশ থেকে প্রাইভেট হেলিকপ্টারে করে সিঙ্গাপুরে পাঠাইছিল এই ওবায়দুল কাদেরকে বাঁচায় রাখার জন্য। আর সেই ওবায়দুল কাদেরকেই কোনো ধরনের হেল্প শেখ হাসিনা করে নাই ইন্ডিয়াতে যাওয়ার জন্য। আপনারা জানেন যে ওবায়দুল কাদের অনেকেই বলতেছিল এবং ইলিয়াস ভাইও বলছিল ওবায়দুল কাদের দেশে আছে, ওরা ধরার ব্যবস্থা করেন। অনেকবার বলছে, 1-2 না, কিন্তু দেশেই ছিল। তাই এই ওবায়দুল কাদের আচ্ছা নভেম্বরের 8 তারিখে কীভাবে দেশ ত্যাগ করলো? আসিফ নজরুলকে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? ওবায়দুল কাদেরকে তো দেশ ত্যাগ করা দেওয়া উচিত হয় নাই। ওবায়দুল কাদেরকে যে কোনো একটা মন্ত্রণালয়ে দেওয়ার দরকার ছিল বাংলাদেশের। কেন দরকার ছিল? কারণ এই 2024 স্বাধীনতার পিছনে তো ওবায়দুল কাদের অনেক বড় হাত। যদি ওবায়দুল কাদের ছাত্রলীগকে লেলিয়ে না দিত তাহলে তো ছাত্রলীগ হামলাও করতো না, 24 স্বাধীনতাও আমরা পাইতাম না। তো ওবায়দুল কাদেরের তো অনেক অবদান এই বিপ্লবের পিছে। আওয়ামী লীগের অনেক মন্ত্রণালয় চালাচ্ছে, তাহলে ওবায়দুল কাদেরকে দিলে সমস্যা কি? ওবায়দুল কাদেরকে একটা মন্ত্রণালয় দিলে খারাপ হইতো না, কিন্তু ভালোই হইতো, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ভালো হইতো। কারণ এই বিপ্লবের পিছে ওবায়দুল কাদেরের হাত আছে। এই বিপ্লবের পিছে ওবায়দুল কাদেরের হাত এই জন্যই আছে, ছাত্রলীগ যদি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের না পেটাইতো তাহলে কিন্তু এই বিজয় আসতো না। এটা আপনারা খুব ভালো করেই জানেন। যাই হোক, হাসি ঠাট্টা অনেকই করলাম। আসিফ নজরুলকে একটা প্রশ্ন করতে চাই, দেশটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চালাচ্ছে নাকি ইন্ডিয়া না সেনাবাহিনী, কোনটা? বাংলাদেশ থেকে সব আওয়ামী লীগের নেতা কিভাবে পালায় গেল? ওবায়দুল কাদেরের মতো একজন লোক বাংলাদেশ থেকে কিভাবে গেল? বাংলাদেশ ত্যাগ করলো কিভাবে ওবায়দুল কাদের মতো একজন লোক? শেখ হাসিনার পরেই বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখছিল ওবায়দুল কাদের। এই ওবায়দুল কাদের কিভাবে দেশ ত্যাগ করলো? এই প্রশ্নের উত্তর দিতে পারবে আসিফ নজরুল সাহেব? দিতে পারবে না। ইলিয়াস ভাই যে কথা বলে এমনিতেই তো বলে না, তারা জানে কোথায় কি ঘটতেছে না ঘটতেছে। তবে কষ্টের বিষয় হচ্ছে যে ওবায়দুল কাদেরকে বাঁচানোর জন্য এত কিছু করলো, কোনো ধরনের ইন্ডিয়া থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছিল না, এই জন্য ওবায়দুল কাদের দেশ ত্যাগ করে নাই। বাংলাদেশে আরাম আয়েসে ছিল, খোঁজ নিয়ে দেখেন বিএনপির কোনো নেতাকর্মীর বাসায় হয়তো ছিল আরাম আয়েসে, অথবা সেনাবাহিনীর হেফাজতেই ছিল, এমনই হবে। তাছাড়া তো অন্য কোথাও থাকলে ধরা পড়বে। সেনাবাহিনীর হেফাজতে ছিল অথবা বিএনপির কোনো বড় নেতার বাসায় ছিল, এছাড়া কিছু না, এইটাই হবে। তো কোনো ধরনের গ্রিন সিগন্যাল পাচ্ছিল না। শেখ হাসিনা যে ইন্ডিয়াতে বসা, মোদিকে বলে ওবায়দুল কাদেরকে দেশে নিবে, সে ধরনের কোনো পরিবেশ পরিস্থিতি নাকি তৈরি হয় নাই, শেখ হাসিনাই করে নাই। শেখ হাসিনা খোঁজই নেয় নাই ওবায়দুল কাদের। চিন্তা করতে পারছেন রাজনীতি কার জন্য করবেন? হ্যাঁ, রাজনীতি কার জন্য করবেন? শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য ওবায়দুল কাদেরের ভূমিকা ছিল না? অনেক ভূমিকা ছিল। তাই কিন্তু অনেক কষ্ট করছে। 2023 28 অক্টোবরের আগ পর্যন্ত সব প্রেশার এর উপর দিয়ে গেছে। বিএনপির আন্দোলনের দমন করা থেকে শুরু করে সব ধরনের প্রেশার ওবায়দুল কাদেরের উপর ছিল। কিন্তু সেই ওবায়দুল কাদের দেশ ত্যাগ করবে সেই সাহায্যটাও শেখ হাসিনা করে নাই ইন্ডিয়াকে বলে। এটাই মাথায় রাখতে হবে। রাজনীতি যে জন্যই করেন, আমি মনে করি বাংলাদেশে যদি রাজনীতি করেন জনগণের জন্য করেন, নিজের জন্য না, দলের জন্য না, দেশের জন্য করেন, জনগণের জন্য করেন, তাইলেই ওইটা বেটার হবে। ওবায়দুল কাদেরের মতো রিস্ক নিতে হবে না, আওয়ামী লীগের নেতাকর্মীর মতো রিস্ক নিতে হবে না। আসিফ নজরুল স্যার প্লিজ, আরও অনেকে আছে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা, তাদের কি ব্যবস্থা নেবেন একটু জানায়েন। ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে ছিলেন কি ছিলেন না, এটা পুরো জিনিসটা তো আমরা তো সত্যি সত্যি এটা তো তথ্যভাবে আমরা তো এভিডেন্সটা আমরা এখনো আমাদের হাতে নাই। আমরা এটা খতিয়ে দেখছি, অনেকগুলো বিষয় আমরা জানতেও পেরেছি, কিন্তু মূল যে কথাটা সেটা আমরা এখনো বলছি, আগেও বলেছি, সেটা হচ্ছে যে 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো কমেন্ট ছিল না।
কোনো পুলিশ কোনো কোনো ইয়ে আসে নাই। আপনি তারপরে প্রায় 1 সপ্তাহ পুলিশও ছিল না। আপনি দেখেছেন আমাদের ছেলে মেয়েরা, আমাদের ছোট ভাই বোনেরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের ডিউটি দিয়েছেন। অনেকে রাত জেগে তাদের পাড়াকে মানে সিকিউরিটি গার্ডের কাজ করেছেন, অনেকে অনেক গার্ডিয়ান, অনেকে অনেক বড় চাকরিজীবী তারা এটা করেছেন। তো সেই সময় তো আপনি দেখেন যে একটা এক্সট্রাঅর্ডিনারি টাইম ছিল, সেই সময় অনেকে পালিয়ে গেছেন। যারা ধরেন পুরো হত্যায় জড়িত, যাদের হাতে রক্ত আছে, তাদের বিচার হবে, এখানে কোনো মাফ নাই। এই জায়গাটায় যারা যে এই জুলাই অগাস্টের গণহত্যায় যারাই জড়িত, যার হাতে রক্ত আছে, তাদের বিচার। এবং যারা গুমে জড়িত, আপনারা দেখেছেন গুমি কমিশনের রিপোর্ট কি ভয়াবহ একটা মানে কিভাবে গুম করা হয়েছে। আমরা জাস্ট পুরো রিপোর্টে আংশিক ইন্টারিম রিপোর্টের আমরা আংশিক 2টা চ্যাপ্টারের মতো আপনাদের সাথে আমরা শেয়ার করেছি। তাতে আপনারা দেখেছেন কি কতটা ভয়াবহ। যারা এগুলাই জড়িত ছিলেন, পলিটিক্যাল পার্টি লিডার হোক, সেক্ষেত্রে সিকিউরিটি ফোর্সের লোক হোক, যেই হোক, তাদের বিচার হবে, এইটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অভিমত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আপনাদের মতামত কি? প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের কি মনে হচ্ছে? ডাল মে কুছ কালা হে, কুছ তো হে। কথাটা এরকম কেন বলছি? কারণ সাংবাদিক ইলিয়াস অনেক আগেই সতর্ক করেছিলেন, অনেক আগেই বলেছিলেন যে ওবায়দুল কাদের দেশের মধ্যে রয়েছে, দেশ ছেড়ে যায়নি, তাকে গ্রেপ্তার করতে, কিন্তু কেউ তার কথাই তেমন একটা গুরুত্ব দেয়নি। অবশেষে ওবায়দুল কাদের দেশ ছেড়ে পগার পার। যদি সাংবাদিক ইলিয়াসের কথা সিরিয়াসলি নিত এই সরকার, তাহলে ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে পারত। যখন আজকে সাংবাদিকরা প্রশ্ন করে যে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ওবায়দুল কাদের কী হারে পালালো, সরকারের তরফ থেকে কোনো ব্যক্তি জানতো কিনা বিষয়টি, তখন তারা স্পষ্ট বলে, না, এটা তো আমরা জানতাম না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আপনারা শুনেছেন। তো সর্বশেষ সর্বোপরি আপনাদের কি মনে হচ্ছে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।